গাজা উপত্যকায় যুদ্ধ বিধ্বস্ত বাস্তবতায় নতুন করে আঘাত এনেছে প্রবল ঝড় ও টানা বৃষ্টি। প্রচণ্ড ঠান্ডায় জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে নড়বড়ে হয়ে পড়া ভবন ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কের দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এদিকে তীব্র শীতের মধ্যে গাজার মানবিক সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। গাজাবাসীর মানবেতর জীবনযাত্রাকে আরও অসহনীয় করে তুলেছে শীতকালীন ঝড় বৃষ্টি। গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পানি ঢুকছে অস্থায়ী তাঁবুগুলোতে। এতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে, কিন্তু সেখানেও মিলছে না নিরাপত্তা। এরই মধ্যে কয়েক জায়গায় ভবন ধসের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। অন্তত 13টি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালান নিরাপত্তা কর্মীরা। ভুক্তভোগীরা বলছেন, বৃষ্টি হলেই ঘরের ফাঁক ফোকর দিয়ে পানি আর ছোট ছোট পাথর ঢুকতে থাকে। আমাদের পরিবারগুলো ভেজা মাটিতে তাঁবুতে বাস করছে। গরম করার কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পর্যাপ্ত পোশাক নেই। যখন খাদ্য, জ্বালানি, আশ্রয় এবং সাহায্য নিষিদ্ধ করা হয়, তখন ঠান্ডা একেবারে প্রাণঘাতী হয়ে ওঠে। আমরা আগুনের উপর শিশুদের কাপড় শুকানোর চেষ্টা করছি। আমাদের জন্য কোনো অতিরিক্ত কাপড় নেই। আমি ক্লান্ত। আমাদের যে তাঁবু দেয়া হয়েছিল তা শীতের মাঝে কাজ করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, প্রবল বর্ষণে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় নিরাপদ বাসস্থানের অভাব, অপর্যাপ্ত খাবার, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনবহুল এলাকায় বসবাস, সব মিলে গুরুতর পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজায়। ফুসফুসজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়া ছড়িয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে গাজায়। তবে এই রোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় রসদের জোগান নেই উপত্যকাটিতে। ডব্লিউএইচওর দাবি, এখনও ত্রাণ পৌঁছানোয় বাধার মুখোমুখি হচ্ছেন তারা। বর্তমান পরিস্থিতিতে গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ত্রাণ সরবরাহ পুরোদমে শুরু করার আহ্বান সংস্থাটির। মনিরুজ্জামান বাবু, ৭১। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে গুলির ঘটনায় নিহত বন্দুকধারী সাজিদ আকরাম ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। তবে ভারতে থাকা পরিবারের সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তেলেঙ্গানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তার উগ্র মানসিকতা কিংবা কর্মকাণ্ড সম্পর্কে পরিবারের সদস্যদের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন। কি পরিস্থিতিতে তিনি উগ্রবাদে জড়িয়েছেন সেই সম্পর্কেও তারা কিছুই জানে না। বিবৃতিতে তেলেঙ্গানা পুলিশ বলছে, 1998 সালের অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর সাজিদ আকরাম মোট 6 বার ভারতে গিয়েছিলেন। পারিবারিক প্রয়োজনে তিনি অস্ট্রেলিয়া থেকে ভারত সফর করেন। বিবৃতিতে বলা হয়, ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক নথি কিংবা অভিযোগের রেকর্ড ছিল না। 3 মাসের সন্তানকে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে 9.5 বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। স্থানীয় সময় সোমবার ওয়ার্ল্ড ব্রেইলি বিচারক মার্ক লুক্রাফট এই রায় দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, 2024 সালের জুলাই মাসে 3 মাসের কন্যা সন্তানকে তার কয়েক দফায় ঝাঁকি দেয় আসামি। এতে শিশুটির মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগে, পা ভেঙে যায় ও পাঁজরের হাড় ভেঙে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 2 সপ্তাহ পরে বাচ্চাটি মারা যায়। এই ঘটনায় শিশুটির বাবা বিচারের দাবি জানান। আদালত সবকিছু খতিয়ে দেখে শিশুটির মৃত্যুর জন্য মায়ের নির্যাতনের প্রমাণ পান। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিপুল ক্ষতিপূরণের নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি দাবি কমিশন চালুর উদ্যোগ নিয়েছে ইউরোপ। এই লক্ষ্যে মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা জড়ো হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যানুয়েল ক্ষতিপূরণের গুরুত্ব তুলে ধরে বলেন, জবাবদিহিতা ছাড়া কোনো সংঘাতের পূর্ণ সমাধান সম্ভব নয়। এই জবাবদিহিতা একটি অংশ হলো ক্ষতিপূরণ দেয়া। আজ যে দাবি কমিশন গঠন করা হলো এবং এই বিষয়ে একটি চুক্তি হলো, এটি একটি বড় পদক্ষেপ। নেদারল্যান্ডস ভিত্তিক এই কমিশন ক্ষতিপূরণের দাবি যাচাই ও অনুমোদন করবে। তবে অনুমোদিত ক্ষতিপূরণের অর্থ কিভাবে পরিশোধ করা হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাজ্যের শতাব্দী পুরনো সম্প্রচার মাধ্যম বিবিসি ঐতিহ্য ভেঙে বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে কিংবা সাবস্ক্রিপশনের ভিত্তিতে দর্শকদের কাছে সহজলভ্য হতে পারে।
কারণ যুক্তরাজ্য সরকার বিবিসির তহবিল কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে, যেখানে সার্বজনীন লাইসেন্স ফি ব্যবস্থা সংস্কার করে বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন মডেল চালু করার প্রস্তাব আলোচনা করা হচ্ছে। বিবিসির তহবিল ব্যবস্থা বছরের পর বছর ধরে জাতীয় বিতর্কের বিষয় হয়ে আছে এবং এটি নিয়ে অসন্তোষ আছে, কারণ বিবিসির এই লাইসেন্স ফি হলো যুক্তরাজ্যের টিভি দেখানোর জন্য একটি বাধ্যতামূলক ফি। লাইসেন্স ফির এই বাধ্যবাধকতা ও পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এর আওতায় কমছে এবং এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিবিসির তহবিলের জন্য প্রতি বছর ব্রিটিশ নাগরিকরা 159 পাউন্ড করে আর্থিক ফি দিয়ে থাকেন। সংখ্যাটি সরকার নির্ধারণ করে দিলেও দেশটির বিভিন্ন পরিবার এগুলো পরিশোধ করে থাকে। পূর্ব প্রশান্ত মহাসাগরে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় 8 জন নিহত হওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। এ সময় তারা এই হামলা করল যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত আরিসুল ইসলামের প্রতিবেদনে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং মাদকবাহী নৌযানগুলোর ওপর হামলার জেরে দুই দেশের মধ্যে এ উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে সোমবার প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েকদিনের মধ্যেই চালানো এই হামলা নতুন করে উত্তেজনার পালে হাওয়া দিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে 3টি জাহাজে এই হামলা চালানো হয়েছে। এতে নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে মার্কিন সেনারা। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত 90 জন নিহত হয়েছে। এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন তারা। ভেনেজুয়েলার অভিযোগ, তাদের গ্যাস ও তেল সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই ওয়াশিংটন এমন করছে। তবে পেন্টাগনের দাবি, মাদক পাচার রোধের অংশ হিসেবেই তাদের এই পদক্ষেপ। এদিকে ভেনেজুয়েলার একেবারে কাছেই অবস্থিত ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। দেশটি জানায়, আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো লজিস্টিক কার্যক্রম, সরবরাহ পুনঃভরাট এবং সেনা সদস্যদের নিয়মিত রোটেশনের কাজে এসব বিমানবন্দর ব্যবহার করবে। আরিসুল ইসলাম, ৭১। ভেনেজুয়েলায় ঢোকা এবং বের হওয়া সব তেলবাহী ট্যাঙ্কার অবরোধের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভেনেজুয়েলা সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করেন তিনি। ট্রুথ সোশ্যাল ট্রাম্পে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানব পাচার সহ আরও অনেক কারণে ভেনেজুয়েলার সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আজ ভেনেজুয়েলার সব তেল ট্যাঙ্কার সম্পূর্ণ অবরোধের নির্দেশ দেওয়া হচ্ছে। শীঘ্রই ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র স্থল হামলা শুরু করবে বলেও ঘোষণা দেন ট্রাম্প। এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়। তবে ভেনেজুয়েলা শান্তি চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জেরে পদত্যাগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে। এছাড়া রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। গত 13 ডিসেম্বর গোট ট্যুরে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি, কিন্তু টিকিট কিনেও তাকে দেখতে না পারায় বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ঘটনার তদন্তে মমতা ব্যানার্জি একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানানো হয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ভালো আছেন, এই তথ্য দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সুচির মৃত্যু হলে পরিবার জানতে পারবে না। ছেলের এমন মন্তব্যের পর এই তথ্য দিল সরকার। মঙ্গলবার জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, আটক সাবেক নেত্রী অং সান সুচি সুস্থ আছেন। এর আগে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম আরিস বলেছিলেন, 80 বছর বয়সী মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি খুব কম তথ্য পাচ্ছেন এবং আশঙ্কা করছেন তিনি হয়তো জানতেই পারবেন না তার মা কবে মারা গেলেন। রয়টার্সে তিনি বলেছেন, তার মায়ের সঙ্গে তিনি বছরের পর বছর ধরে যোগাযোগ করতে পারছেন না। সাক্ষাৎকারে কিম আরিস বলেন, তার মায়ের বিভিন্ন ধরনের
অসুস্থতা রয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তার আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি। পরিবার তো দূরের কথা, বলেন তারা আশঙ্কা করছেন সূচি এরই মধ্যে মারা গেছেন। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ ও উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে সম্প্রতি রাতের আকাশে আলোকিত হয়েছে জেমিনিড উল্কাবৃষ্টি। সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। বছরের সবচেয়ে দর্শনীয় উল্কাবৃষ্টিগুলির মধ্যে একটি এই জেমিনিড উল্কাবৃষ্টি। আরও জানাচ্ছেন আফসানা শাওন। দেখে মনে হবে যেন হাজারো তারা খসে পড়ছে আকাশ থেকে। আকাশ জুড়ে ছুটে চলেছে আগুনের গোলা। মুগ্ধ হয়ে আকাশে এই আলোর খেলা দেখেছেন চীনের মানুষ। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে লিজিয়াংয়ের আকাশে দেখা মিলেছে জেমিনিড উল্কাবৃষ্টির। চলতি বছর সবচেয়ে বেশি উল্কাবৃষ্টি হয়েছে এখানে। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান, পরিষ্কার আকাশ ও দূষণ কম থাকায় নক্ষত্র পর্যবেক্ষকদের জন্য স্বর্গরাজ্য এই লিজিয়াং। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি কেন্দ্র হয়ে উঠেছে এই এলাকা। এখানে আছে নক্ষত্র পর্যবেক্ষণ ক্যাম্প, শিক্ষামূলক ভ্রমণ এবং থিমড হোটেলের মতো অনন্য অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। উল্কাবৃষ্টির মধ্যে একমাত্র জেমিনিডের জন্ম কোনো উল্কা থেকে হয় না। এটি উৎপন্ন হয় 3200 ফেথন থেকে। এটি সাধারণত ধীর গতির হয়। মূলত ডিসেম্বর মাসে, বিশেষ করে 14 ডিসেম্বরের পর এটি সবচেয়ে বেশি দেখা যায়। 1862 সালে প্রথম দেখা গিয়েছিল জেমিনিড উল্কাবৃষ্টির। এটি আবিষ্কার করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হুইপল। এরপর গ্রিক পুরাণের সূর্য দেবতা হিলিওসের ছেলে এবং তার রথচালক ফেথনের নামানুসারে এর নামকরণ করা হয়। আফসানা শাওন, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হব বিশ্বজগে। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। 71 সাথে থাকুন।